মুর্শিদাবাদ থেকে দ্রুত দুই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলী এবং মিনারুল শেখের বাংলাদেশে গিয়ে এবিটি প্রধান জসিমউদ্দিন রহমানি ওরফে ছোটা লাদেনের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল। তবে ধরা পড়ায় প্ল্যান বানচাল হয়ে যায়, এমনই খবর মিলেছে অসম পুলিশ সূত্রে। আনসারুল্লাহ বাংলাকে পিছন থেকে অন্য কোনো সন্ত্রাসবাদী সংগঠন সাহায্য করছিল কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মুর্শিদাবাদ থেকে ধৃত দুই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলী ও মিনারুল শেখের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। অসম পুলিশ সূত্রে খবর, ধৃত দুই জঙ্গির দেখা করার কথা ছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি ওরফে ছোটা লাদেনের সঙ্গে। ইউনূস সরকার জেল থেকে ছেড়ে দেওয়ার পরই বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তানের হাত শক্ত করতে এবং ভারত বিরোধিতা আরও জোরালো করতে কাশ্মীর নিয়ে আহ্বান দিতে শোনা গেছে জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলার প্রধানকে। আমরা সেভেন সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও, সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। 2015 সালে আনসারুল্লাহ বাংলা টিমকে হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পর আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানিকে গত 26শে আগস্ট ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর, মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি যে আব্বাস আলীকে গ্রেপ্তার করে অসম পুলিশের এসটিএফ, সেই আব্বাস যখন পক্সো মামলায় বহরমপুর জেলে বন্দী ছিল, সেই সময় জেলে তার সঙ্গে আলাপ হয় খাগড়াগড় কাণ্ডে ধৃত জঙ্গি সাদেক সুমন ওরফে তারিকুল ইসলামের। প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গির কাছ থেকে জেলেই পাঠ নেওয়া শুরু হয় আব্বাসের। সূত্রের খবর, জেল থেকে বেরোনোর পরও সাদেক সুমনের সঙ্গে দেখা করতে গিয়েছিল আব্বাস আলী। তার সঙ্গে ছিল কেরল থেকে গ্রেপ্তার হওয়া এবিটি জঙ্গি সাদ রাডি। খাগড়াগড় কাণ্ডে ধৃত সাদেক সুমনকে বহরমপুর জেল ভেঙে মুক্ত করার ছক কষেছিল জঙ্গিরা, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। সূত্রের দাবি, তদন্তকারীরা জানতে পেরেছেন পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয় ধৃত জঙ্গিদের মোবাইলে তথ্য পাওয়া গেছে। আনসারুল্লাহ বাংলাকে পিছন থেকে অন্য কোনো সন্ত্রাসবাদী সংগঠন সাহায্য করছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। কোথায় কোথায় স্লিপার সেল তৈরি করেছিল আনসারুল্লাহ বাংলা টিম জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। আবির দত্ত, ঐশী মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। মিস্টার চট্টোপাধ্যায়, এদেশে এই জঙ্গিরা যখন অ্যারেস্ট হচ্ছেন পশ্চিমবাংলা থেকে, তখন তাদের কারোর কাছ থেকে হক্কানির বই উদ্ধার হচ্ছে, কারোর কাছ থেকে এই রহমানির কাগজপত্র পাওয়া যাচ্ছে, লিফলেট পাওয়া যাচ্ছে। এরা যে এখানে একটা নেক্সাস বানিয়েছিল, স্লিপার সেল অ্যাক্টিভেট করছিল, সেটা পরিষ্কার। কিন্তু এই যে বাংলাদেশে গিয়ে তারা রহমানির সঙ্গে দেখা করবে বা এখানে ট্রেনিং স্কুল চালাতো, তারা ওখানে যাবে, পাকিস্তান বাংলাদেশ হয়ে পাকিস্তান চলে যাবে, যেমনটা জানা যাচ্ছে, আসা যাওয়াটা এত সহজ না। দেখুন, জিনিসটা ভালোভাবে ওনাকে বুঝতে হবে। এই যে আনসারুল্লাহ বাংলা টিম যখন তৈরি হলো, জেএমবি এবং সেখানে হেফাজতে ইসলাম এবং তামির তহিউদ্দিন, 3-4টে অর্গানাইজেশনকে নিল, ওসিম ওমরকে চিফ করে সেটা আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তৈরি করলো। এর পিছনে যদি দেখেন, পুরো পরিপ্রেক্ষিত দেখেন, কিছুদিন আগে একটা কাশ্মীরি মিলিটেন্ট ধরা পড়েছে, সে হচ্ছে তেহরিকুল ইসলাম মুসলিমিনের টিউএমের যে ধরা পড়লো। এদের মেন যে ফিলসফি সেটাকে বারবার যেটা বলছে সালাফি ইডিওলজি। সালাফি ইডিওলজি কিন্তু লস্করি তৈবা, যেটা মেন মুরিদকের যেটা হেডকোয়ার্টার, যেটা জামায়াতুল দাওয়া, এটা যে হেডকোয়ার্টার, এখান থেকে চালাচ্ছে। এই যে জাভেদ যে এসেছিল এখানে, এরা বারবার কাশ্মীরের কথা বলছে। সো দেখছেন, এই জাভেদ তেহরিকুল মুজাহিদিন ইউনাইটেড জিহাদ কাউন্সিলের মেম্বার, এবং এরা লস্করি তৈবার পরিপ্রেক্ষিতে যে পাকিস্তান বলছেন, এখান থেকে ওটাকে তালহা শেখ এখন চালাচ্ছে, ওর হচ্ছে অপারেশন চিফ, এখন হি ইজ দ্য অপারেশন চিফ। এবং এরা যে যাচ্ছিল বাংলাদেশে, এখন ওখান থেকে কি তালহায় বাংলাদেশে আসতো, কি জসিমউদ্দিনকে ছেড়ে দিয়েছে, যেখানে রিলিজ করতে বাধ্য হয়েছে, এর পিছনে কিন্তু আইএসআই। সুতরাং এই যে নেক্সাসটা দেখছেন, এই নেক্সাসটা কিন্তু নতুন কিছু না। এই যে দেখছেন আপনি শেখ যে ধরা পড়ে, যে এখন আমাদের রয়েছে এখানে সাদিক, যে মুর্শিদাবাদে জেলে আছে, এই থিওরিটা কিন্তু বারবার ইউজ করে। আমি বারবার আপনাদের টিভিতে বলে যাচ্ছি, এখনও মশিউদ্দিন মুসা আমাদের কলকাতা জেলে আছে। বারবার পুলিশের সতর্ক হওয়া উচিত। হি ইজ এ ডাইরেক্ট মেম্বার অফ দি জামায়াতুল মুজাহিদিন। এবং এখানে রয়েছে আমাদের, এখানে রয়েছে আপনার আফতাব আনসারি। সুতরাং এই যে এরা যে এখানে চুপচাপ বসে নেই, মনে রাখবেন এদের উপর কভারেজটা খুব দরকার। এবং এই যে জেল কাভারেজটা এখন একটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, এবং এটা পরিষ্কার হয়ে গেছে এই আনসারুল্লাহ বাংলা টিম যে এখন ফরমেশনের উপর দিয়ে। আরেকটা কথা বললি, কেরালার কথা আসছে, কেরালা
কেরালাতে দেখবেন, কেরালাতে যেটা রয়েছে ইন্ডিয়ান পিপল ফ্রন্ট, ইন্ডিয়ান পিপলস ফ্রন্টের এগেনস্টে আপনার বর্তমান সরকার ম্যাসিভ অল ইন্ডিয়া একটা সার্চ চালিয়েছিল এবং অ্যারেস্ট করেছিল, এবং তারপরে তারা এবং ইন্ডিয়ান মুজাহিদিন, এখন ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে IPF এন্ড ইন্ডিয়ান মুজাহিদিন, এবং সেই জন্যে এই নেটওয়ার্কটা কিন্তু ওই ISI ইউজ করছে এবং কখনো কখনো একেবারে, এবং এরা প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। জেএমবি এতদিন পর্যন্ত যেটা ছিল, এখন এবিটি তারা কিন্তু এদের সঙ্গে যোগ হয়েছে। তবে জলঙ্গি বাগদার পরে কিন্তু কলকাতা থেকেও ফেরা অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেফতার করেছে। এবার NRS হাসপাতালের সামনে থেকে পাকড়াও বাংলাদেশের বরিশালের বাসিন্দা বছর 20 এক তরুণী। পুলিশ সূত্রে দাবি, বসিরহাট সীমান্ত দিয়ে ভারতে ঢুকে মুম্বাই চলে যায় দ্রুত, সেখানে ধরপাকড় শুরু হলে ভয় চলে আসে কলকাতায়। এবার একেবারে খাস শিয়ালদা স্টেশন চত্বর থেকে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া এক তরুণীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত বছর 20 তরুণীর নাম বেবি বিশ্বাস। তবে পুলিশের চিন্তা বাড়িয়েছে ধৃত অনুপ্রবেশকারীর বারবার বয়ান বদল। সূত্রের খবর, গত 2-1 দিন ধরে শিয়ালদা স্টেশন চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এই তরুণী। শনিবার একইভাবে তাকে NRS হাসপাতাল চত্বরের পাশে ঘোরাফেরা করতে দেখেন পুলিশ কর্মীরা। তারপরই তাকে প্রথমে আটক করা হয়। সূত্রের দাবি, ধৃতের বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার পাথরঘাটা থানার নাচনপাড়া মল্লিকখালী গ্রামে। তার বাবার নাম আলমগীর খান। ভারতে আসার পাসপোর্ট, ভিসা বা কোনো রকম বৈধ নথি ধৃতের কাছ থেকে মেলেনি। পুলিশ সূত্র বলছে, ধৃত তরুণীকে জেরা করে জানা গেছে, উত্তর 24 পরগনার বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে আব্দুল শেখ নামে এক আত্মীয়ের সঙ্গে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে পড়েন তিনি। কিন্তু কতদিন আগে তা নিয়েই এখন ধন্দে তদন্তকারীরা। পুলিশ সূত্রে দাবি, বারবার বয়ান বদল করছেন ধৃত। কখনো বলছেন মাত্র 3 দিন আগে তিনি ভারতে এসেছেন, কখনো সেটা বেড়ে 12 দিন হচ্ছে, আবার কখনো চাঞ্চল্যকর বয়ান দিয়ে বলছেন আজ থেকে 3 মাস আগে তিনি ভারতে ঢোকেন। এক আত্মীয়ের সহযোগিতায় মুম্বাইয়ে চলে যান এই তরুণী। সেখানে গিয়ে পরিচারিকার কাজও শুরু করেন। কিন্তু সেখানে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশের নাগরিকদের খুঁজে বের করার ধরপাকড় শুরু হতেই ধরা পড়ার ভয়ে ফের ট্রেনে চেপে মুম্বাই থেকে হাওড়ায় চলে আসেন। আব্দুল শেখ নামে যে আত্মীয়ের সঙ্গে ধৃত তরুণী ভারতে প্রবেশ করেন, সে কোথায়, কি তার পরিচয়, সে কি ভারতীয় না বাংলাদেশের নাগরিক? ব্রতদীপ ভট্টাচার্য, হিন্দোল দে এবং সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, ABP আনন্দ। অর্ণববাবু, গত বছরের শেষ থেকে আমরা দেখেছি যে একটানা দিল্লিতে বেশ কয়েকটি জায়গায় বসন্তকুঞ্জ সহ আরো কয়েকটি জায়গায় কিন্তু ধরপাকড় শুরু হয়েছে এবং তারা কিন্তু আটক করেছে এই ধরনের অনুপ্রবেশকারীদের। মুম্বাইতেও কিন্তু এই ধরনের নজরদারি, তল্লাশি, ধরপাকড় শুরু হয়েছে। বাংলাদেশ বাংলা ভাষা বলতে পারেন এরকম একটা সেল তৈরি করেছে দিল্লি পুলিশ, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন ক্ষোভ প্রকাশ করছেন? আজকে গোটা দেশ জুড়ে ইন্টারনাল সিকিউরিটিতে নজরদারির ফলেই তো জানা যাচ্ছে এদের। না, কোন মানে কি ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি? তো কোনো জায়গাতেই এরকম মানে আমাদের ভারত রাষ্ট্র বলুন বা ভারত সরকার বলুন, তার বিরুদ্ধে তো এরকম কোনো কথা বলেননি যে এই যে যা কিছু ঘটছে এখানে। দিল্লি পুলিশের তৎপরতা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষেত্রে আমি আপনাকে বলি, দিল্লি পুলিশের ক্ষেত্রে ওই অতি সম্প্রতি যে 19 জন লাস্ট যে 19 জন ধরা পড়লো, এবং তারা কিন্তু প্রত্যেকে বলেছে তারা কিন্তু ঢুকেছে আসাম দিয়ে, মানে তারা আসাম বর্ডার দিয়ে ঢুকেছে। সেখান থেকে গেছে হচ্ছে একটা অংশ গেছে হচ্ছে দিল্লিতে, আর একটা অংশ গেছে হচ্ছে মহারাষ্ট্রে, মানে মুম্বাই থেকে ধরা পড়েছে। সুতরাং এই যে 3টে রাজ্য আমাদের এখানে, একটা হচ্ছে বাংলা, একটা ত্রিপুরা, একটা হচ্ছে আসাম, এই 3টে রাজ্যের মধ্যে যেহেতু একটা উন্মুক্ত বর্ডার, অনেকটা অংশ বর্ডার রয়েছে, এই 3টে জায়গা দিয়ে কিন্তু ঢুকছে। এবং এক্ষেত্রে সবচেয়ে বড় কথা যেটা অভিযোগের জায়গা যেটা, সেটা হচ্ছে এই যে কনস্ট্যান্ট বাংলাকে মেলাইন করার চেষ্টা, যে বাংলা সরকার এখানে যুক্ত রয়েছে, বাংলার দল মানে শাসক দল এখানে যুক্ত রয়েছে, এই জায়গাটাই তো আপত্তির জায়গা। বাংলার সরকার একটা জাতীয়তাবাদী সরকার, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, কোন জায়গাটায় আপনার মনে হলো মেলাইন করা হচ্ছে? এই যে মানে বিএসএফ গুন্ডা ঢোকাচ্ছে বাংলাকে মেলাইন করার জন্য বলছেন। আমাদের এখানে বিরোধীরা বলছেন, বিজেপি বারবার করে যে কথাগুলো বলছেন, শুভেন্দু অধিকারী একটা চিঠি দিয়েছেন এবং শুভেন্দু অধিকারী বারবার করে তাদের, সুকান্ত মজুমদার বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন এটাকে জঙ্গিদের সরকার। সেটা তো না, তার পাশাপাশি তো আপনাকে তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যটাও বলতে হবে যে উত্তরবঙ্গের যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন তিনি নাকি ওখানে এই ধরনের কার্যকলাপে মদত দিচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ, তিনি অভিযোগ করেছেন দলের মধ্যে কোনো একটা অংশ বা কোনো একজন ব্যক্তি বা কোনো একজন পঞ্চায়েত মেম্বার একা যদি যুক্ত থাকে, আমি বলছি যে শুধুমাত্র সে একা যুক্ত থাকতে পারে না। তার কারণ হচ্ছে বর্ডার থেকে আরম্ভ করে 15 কিলোমিটার, সেটা হচ্ছে উত্তর-পূর্বের প্রতিমন্ত্রীকে যেভাবে দেখে দিচ্ছেন তৃণমূলের সাংসদ, উত্তর পূর্বের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে যেভাবে দেখে দিচ্ছেন তৃণমূলের সাংসদ, সেটা কতটা যুক্তিপূর্ণ আপনার মনে হয়? সেটা করা যায়? না, যুক্তিপূর্ণ মানে কি, সেটা যে উনি বলছেন সেটা নিশ্চয়ই তার কাছে কোনো হয়তো কোনো তথ্যের ভিত্তিতে। তাহলে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন তাই নিয়ে ক্ষোভের কি কারণ থাকতে পারে?
শত্রুপাদি আমি একদম ক্লিয়ার বলছি, শুভেন্দু অধিকারী কি ওখানে- তথ্যের ভিত্তিতে কথা বলছেন না? যা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাই বলছেন। চতুর্পাদি আমি একদম প্রথম থেকে বলছি, মুখ্যমন্ত্রী অন এয়ার মানে অন টেলিভিশন তোমরা দেখিয়েছো বারবার, উনি বলেছেন এখানে কোনো জঙ্গি নেই, এবং যে পুলিশ নাকি কেন্দ্রীয় পুলিশকে হেল্প করছে তাদের বারণ করে দাও, তারা কোনোভাবে যেন হেল্প না করে। পশ্চিমবঙ্গ নাকি উনার, সেজন্য এখানে উনার পারমিশন ছাড়া কোনো জঙ্গি ঢুকতেই পারে না। শি ইজ ইন কমপ্লিট ডিনায়াল অ্যাজ অলওয়েজ। উদয়ন গুহ নর্থ বেঙ্গলের মন্ত্রী এখানে বলছে যে এখানে নর্থ বেঙ্গলে কোনো জঙ্গিই নেই, তুমি সাউথে চলে এসো। ববি হাকিম বলছে এখানে কোনো জঙ্গিই নেই। আরে আমার একটা খুব পরিষ্কার কথা, ইউ আর রানিং দ্য গভর্নমেন্ট, তো সেখানে যদি জঙ্গি পাওয়া যায় তাহলে তো তোমার আগ বাড়িয়ে পুলিশকে, কেন্দ্রীয় পুলিশকে হেল্প করা দরকার তোমার মানুষের সুরক্ষার জন্য, যে মা মাটি মানুষ নাকি তোমাদের ভোট দিয়ে এনেছে। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, ওখানে বাংলাদেশ যে ধরনের মানে জিগির তুলছে, তোমাদের ভাষা খুব সুন্দর লাগে আমার এই কথাটা, যে যে জিগির তুলছে, সেখানে আমি যদি জয়ন্দার কথা ধরেও নিই যে ওদের ওখানে ইকোনমি খুব খারাপ অবস্থা, ওদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আমি অ্যাগ্রি করছি। আমি বলছি যে যদি এই জিনিসগুলো হয় তো ওদেরই কথা মতন ওরা নাকি 4টে মরিচ মানে লঙ্কা গাছ ওপরে দেবে, তাতেই নাকি ওরা সেলফ সাফিশিয়েন্ট হয়ে যাবে। এইখানে যে ওরা বর্ডার ক্রস করে আসার চেষ্টা করছে, এখানে কন্টিনিউয়াসলি বছর 10 ধরে ওদের একটা আশ্বাসের জায়গা আছে, কোনো মতে যদি বর্ডারটা ক্রস করে চলে আসি, ওখানে আমার মামার বাড়ি, দাদুর বাড়ি, পিসির বাড়ি সব, এবং স্লিপার সেল যে অ্যাক্টিভ হচ্ছে, স্লিপার সেলটা কারা? আমি বারবার বলছি, স্লিপার সেল হচ্ছে এই দেশের মানুষ, ভারতীয়, যারা ওই জঙ্গিদের হেল্প করছে, ফ্যাসিলিটেট করছে, নট অনলি উইথ ফলস ডকুমেন্টেশন, তাদের থাকা, খাওয়া, লুকোনো, সমস্ত এই জিনিস করছে। তো পশ্চিমবঙ্গের সরকারকে আমরা কেন দোষারোপ করছি? কেন পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্রীয় এজেন্সি আমি একবার দেখাই অ্যাকশন না নিয়ে জাল ভুয়ো নথিপত্রের প্রসঙ্গ তুললেন চতুর্পাদি। পরিষ্কার করো, খুব সুন্দর উনি বলেছেন যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে ইন্টেনশনালি বিএসএফ কে ডিমোরালাইজ করে, উনি ভুলটা কোথায় বলেছেন? বেশ আমি আসি, একবার দেখাই এই ফলস নথিপত্রের কথা যেটা উঠছে, সেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কিন্তু এবার নতুন তথ্য সামনে আসছে। সমরেশ বিশ্বাস আগেই গ্রেফতার হয়েছিলেন, তার অ্যাকাউন্ট থেকে এবার প্রাক্তন এসআই এই আব্দুল হাই, তার অ্যাকাউন্টে কিন্তু দফায় দফায় টাকা পাঠানো হয়েছিল। পাসপোর্ট ভেরিফিকেশনের দরও বেঁধে দিয়েছিলেন এই প্রাক্তন পুলিশ অফিসার। টাকা নিয়ে কাদের জন্য পাসপোর্ট তৈরি করা হয়েছিল দেখুন। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সর্ষের মধ্যে ভূত। কলকাতা পুলিশের জালে প্রাক্তন পুলিশ অফিসার ধৃত আব্দুল হাইকে ঘিরেই গড়ে উঠেছিল পাসপোর্ট জালিয়াতি চক্র। জালিয়াতি কারবারের অন্যতম কিংপিন সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে নিয়মিত টাকা ঢুকত প্রাক্তন এসআই এর অ্যাকাউন্টে। প্রায় 15 লক্ষ টাকার লেনদেন হয়েছিল বলে পুলিশের দাবি। চক্রের কিংপিন মনোজ গুপ্ত, আরেক মাথা সমরেশ বিশ্বাস, ধীরেন ঘোষ সহ একে একে গ্রেফতার হয়েছে 9 জন। এই চক্রে এবার লিঙ্কম্যান মিলল পুলিশের ঘরেই। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর আব্দুল হাই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের পাসপোর্ট সেকশনে কর্তব্যরত ছিলেন। পাসপোর্ট সেকশনে এনকোয়ারি অফিসার বা ভেরিফাইং অফিসার ছিলেন তিনি। ওই বিভাগে 2.5 বছর চাকরি করার পর 2023-এর 31 অক্টোবর অবসর নেন আব্দুল হাই। লালবাজারের দাবি প্রাক্তন এসআই এর সঙ্গে সরাসরি যোগ ছিল পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম কিংপিন সমরেশ বিশ্বাসের। আব্দুল হাইয়ের অ্যাকাউন্টে গত 2 বছরে জমা পড়েছে প্রায় 15 লক্ষ টাকা। সমরেশের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা যেত প্রাক্তন এসআই এর কাছে। গোয়েন্দারা বলছেন পাসপোর্ট জালিয়াতি চক্রে মোডাস অপারেন্ডি ছিল ট্রাভেল এজেন্সি খুলে অনুপ্রবেশকারীদের মক্কেল হিসেবে পাকড়াও করা। এরপর প্যাকেজ সিস্টেমে অফার দেওয়া হতো। প্রথমে জাল নথি তৈরির জন্য বরাদ্দ হতো টাকা, তারপর পাসপোর্ট চাইলে তার আলাদা ব্যবস্থা। জাল নথি দিয়ে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পেতে ধৃত সাব ইন্সপেক্টর নিতেন 20 থেকে 25,000 টাকা। কিন্তু বেআইনিভাবে পাসপোর্ট কাদের হাতে তুলে দেওয়া হয়েছে? সেই সমস্ত পাসপোর্ট হোল্ডাররা কোথায়? পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃতদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ডিজিটাল তথ্য সংগ্রহ করতে চাইছে পুলিশ। রাজ্যের আর কোথায় ছড়িয়েছে পাসপোর্ট জালিয়াতি চক্রের জাল, তার সন্ধান চালাচ্ছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত পাল ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। চন্দন, রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে একেবারে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হলো যে অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট ভেরিফিকেশনের কোনো ক্ষমতা রাজ্য পুলিশের হাতে নেই। 2018 সালে বিদেশ মন্ত্রকের একেবারে নির্দেশ উল্লেখ করে তারা এটা বললেন, এবং যাতে নির্দেশটা বদলানো যায় তার জন্য নাকি ইতিমধ্যেই রাজ্য সরকার চিঠি পাঠিয়েছে, এমনটাও দাবি করা হলো। তাহলে এই টাকা পয়সার লেনদেন কিভাবে সম্ভব, আর এই পুলিশ অফিসারই বা কিভাবে জড়িত থাকতে পারে? দেখুন, এই আমি নিজে আমার পাসপোর্ট করার সময় যেগুলো দেখেছি এবং আমি বর্ডার ক্রস করার সময় যেভাবে দেখেছি, বৈধভাবে যারা পাসপোর্ট নিয়ে যান তাদের যা ক্রস ভেরিফিকেশন, সেটা
আমাদের হিসেব অনুযায়ী আমাদের যা অভিজ্ঞতা তাতে আমাদের পাসপোর্ট রিজনাল পাসপোর্ট অফিস, যেটা আপনাদের এখানকার যে অফিস তার পেছনেই রয়েছে, সেখানটাতেই হয়, সমস্ত নথি ভেরিফাই করা হয় এবং অরিজিনালগুলো নিয়ে যেতে বলা হয়। সমস্তটা যদি ভেতরে বন্দোবস্ত না থাকে এবং যে ক্রস চেক করার যে সুযোগ সুবিধে সেটা যদি না থাকে, তাহলে অবশ্যই ভেতরে লোক আছে, নাহলে এই ঘটনা ঘটে না। এবং এক্ষেত্রে ব্যর্থতার দায় একে অপরের দিকে চাপিয়ে দিলে হবে না। ব্যর্থতার দায় যেটা সেটা সবাইকেই নিতে হবে, সরকারি যে সিস্টেম তাতে নিতে হবে। এক্ষেত্রে একটা খুব স্পষ্ট কথাই বলে রাখা দরকার, পাসপোর্টটা অরিজিনাল, ডকুমেন্টগুলো যান, এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা কিন্তু দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে শুভ নয়। আমি তিনটে কথা বলে শেষ করবো। প্রথম কথা, যে উগ্রপন্থী সংগঠনগুলোর কথা বলছেন তাদের মধ্যে একটা সংগঠনের কথা আমরা 2015 থেকে জানি, যে আনসারুল্লাহ বাংলা, এরা বাংলাদেশের ভেতরে অভ্যন্তরীণ অন্তর্ঘাত করেছে, সাধারণ নিরীহ মানুষকে খুন করেছে এবং ওদের মূল লক্ষ্য থাকে যারা মুক্তমনা গণতান্ত্রিক মানুষ, উদার চেতনার মানুষ, তাদেরকে খুন করা। আমাদের এক ভাতৃপ্রতিম বন্ধু অভিজিৎ রায়কে খুন করেছিলেন তারা। এবং খুব নির্দিষ্টভাবে বলা দরকার যে এইখানে কিন্তু ঘোড়া জলে মাছ অনেকে ধরে ফেলছেন। এখানে নাসির হোসেন পাঠান বলে একটা অ্যাকাউন্ট থেকে কুম্ভমেলায় বোমা ফাটানো হবে বলে একটা টুইট করা হয়, সেখানে দেখা গেল এক জয়সওয়াল, সে পুনিয়ার মানুষ, তাকে গ্রেপ্তার করতে হয়েছে। এই ধরনের আভ্যন্তরীণ ক্ষেত্রে অশান্তি তৈরি করার একটা যে বাতাবরণ তৈরি হচ্ছে সেটা খুব ভয়ঙ্কর। আর যে কথাটা এখানে রাজনৈতিকভাবে বলা হচ্ছে, আমি একদম পরিষ্কার কথা বলছি, দুপক্ষের দায়িত্বশীল হওয়া উচিত। কারণ নির্বাচিত জনপ্রতিনিধি দুপক্ষেরই আছেন, শাসক দলের আছে, বিরোধী দলের আছেন। শাসক দলের পক্ষ থেকে যা যা সমালোচনার যোগ্য কথাবার্তা বলা, আমরা সমালোচনা করব, এখানে দায়িত্বজ্ঞানী কথাবার্তা বলার জায়গা না। কিন্তু দেখা যাচ্ছে যে নির্দিষ্টভাবে যদি কেউ বলেন যে 2026 সালে হিন্দুদের সরকার আসবে, এই ধরনের কথাবার্তা বলাও স্বাস্থ্যকর নয় বলে আমরা মনে করি। বেশ, আমি আলোচনায় ফিরবো, তবে অবশ্যই আপনাদের মালদার ছবি দেখাবো। 4 দিন পর কিন্তু এখনো জানা যায়নি তৃণমূলের জেলার সভাপতি এবং কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা সরকারকে খুন কেন করা হয়েছে, এর পিছনে আসল কারণটা কি? রাজনৈতিক কারণ, টাকা পয়সা জনিত সমস্যা, নাকি কোনো ব্যক্তিগত কারণ? খুনের পিছনে আসল মাথাকে এখনো পর্যন্ত 5 জন গ্রেফতার, কিন্তু বাকি আসল যে কথা, মূল অভিযুক্ত কোথায়, সেই প্রশ্নের উত্তর কিন্তু পুলিশ দিতে পারছে না। আসল লোকেদের যেন লুকিয়ে রাখা না হয় আশঙ্কা প্রকাশ করছেন নিহতের স্ত্রী। বিরোধীদের অভিযোগ, হত্যাকাণ্ডের পিছনে শাসক দলেরই হাত রয়েছে, তাই কার্যত পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে। পুলিশের দাবি, অধরা বাবলু যাদব, রোহন রজক নামে 2 জন অন্যতম ষড়যন্ত্রী। অনুপমা, একেবারেই ফিরহাদ হাকিমের বক্তব্য আমরা সেদিন শুনছিলাম, যেদিন তিনি বলছেন যে একেবারে মানে নেতাদের বেছে বেছে কার কিরকম সিকিউরিটি প্রয়োজন সেটা দেওয়া দরকার, এবং মাঝে মাঝেই সেটাকে নেড়েচেড়ে দেখা উচিত যে সেটা যথেষ্ট কিনা। ইতিমধ্যে সেই ব্যবস্থাও শুরু হয়েছে, কিন্তু এভাবে শুধুমাত্র দেহরক্ষী বাড়িয়ে বা কমিয়েই কি নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে? গোড়ায় গলদ থেকে যাচ্ছে না তো? না, সবসময় যে এটা করা যাবে এরকম নয়, কিন্তু এক্ষেত্রে স্পেসিফিক্যালি এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে নবান্নের মিটিং থেকে সরাসরি বলেছিলেন যে ওর এটা সরালোকে, সমস্ত সময় সমস্ত তথ্য যে একেবারে উপর পর্যন্ত পৌঁছচ্ছে এটা নয়, এটা স্থানীয় স্তরে পুলিশের সঙ্গে রাজনীতি, এই সমস্ত মিলিয়ে যে নেক্সাস তৈরি হচ্ছে, সেই নেক্সাসের মধ্যে থেকে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে কিনা, এটা একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে দুলালবাবু, যিনি খুন হয়েছেন, তো অসম্ভব জনপ্রিয় নেতা ছিলেন এবং 3 দশকের উপর ধরে ওখানে উনি রাজনীতি করছেন। ওইখানে বিশেষ করে মালদা শহরে প্রচুর অসামাজিক কাজকর্ম একসময় হতো, উনি কিন্তু একা হাতে সেগুলো থামিয়েছেন এবং তার জন্য ওকে লাইফ থ্রেটের মুখে পড়তে হয়েছে। এর আগেও একাধিকবার ওর উপর হামলা হয়েছে এবং এই লাইফ থ্রেটের জায়গাটা অনেকদিন ধরে ছিল বলেই তার বিরুদ্ধে এই ধরনের বিভিন্ন রকম ষড়যন্ত্র অনেক সময় হয়েছে। এবার এই যে 2 প্রাইম অ্যাকিউজ এবং যাদের 2 লক্ষ টাকা করে যাদের মাথার দাম ঘোষণা করা হয়েছে, এদেরকে জেরা করে যদি আরো বেশি গভীরে পৌঁছানো যায় এবং তার স্ত্রী, তিনি যে অভিযোগগুলো করছেন, তিনি যদি সরাসরি পুলিশের সামনে এসে আরো বেশি করে বলেন, ঠিকভাবে বলেন কথাগুলো যে কি হয়েছে বা তার কাছে কি ইনপুট আছে, মানে যিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি পুলিশের দ্বারস্থ হয়ে তার সমস্যাগুলোর কথা জানাবেন, পাবলিকলি বলছেন, সংবাদ মাধ্যমের সামনে বলছেন, নিশ্চয়ই পুলিশের সামনে বলবেন। আমি কাছে বলবেন। যাব, চন্দা, খুব অদ্ভুত একটা মিল পাওয়া যাচ্ছে। দেখুন, সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূল কাউন্সিলর, তার বাড়ির দোরগোড়ায় কিন্তু পৌঁছে গিয়েছিল আততায়ীরা। ক্ষেত্র দেখুন, পরিকল্পনার ছক নাকি একদম বাড়ির দোরগোড়ায় বসে করা হয়েছিল। তাহলে একেবারে দুয়ারে আতঙ্ক পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের। ভয়ের জায়গা তো। বীরভূমে যিনি প্রাণ নাশের আশঙ্কা করছিলেন, তার বাড়ির বাইরে কালকে বোমা পড়েছে। এটাই দুর্ভাগ্যজনক যে এর পরেও মুখ্যমন্ত্রীকে ডিফেন্ড করতে হচ্ছে বিষয়টা। এটা কিন্তু নতুন ঘটনা নয়। 2018-তে খুন হয়েছিলেন সত্যজিৎ বিশ্বাস, এমএলএ ছিলেন কৃষ্ণগঞ্জের, আপনাদের মনে থাকতে পারে। হ্যাঁ, অনুপম দত্ত, তিনিও একজন কাউন্সিলর ছিলেন, তিনিও খুন হয়েছিলেন। এই ভদ্রলোক দুলাল সরকার, তিনি 6 বারের কাউন্সিলর, হ্যাঁ 6 বারের কাউন্সিলর এবং 22 নম্বর ওয়ার্ডের।
তো আমি খুব স্পষ্টভাবে এখানে বলছি সেটা হচ্ছে কি যে এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি প্রভৃতি বলে লাভ নেই। এখানে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। আর অর্ণব যেটা বললেন, আমি সবিনয়ে অর্ণবকে জানিয়ে দিতে চাই যে সেদিন ফিরহাদ হাকিম যখন বসেছিলেন প্রেস কনফারেন্স করছিলেন, তার পাশে ওই ভদ্রমহিলা ছিলেন যিনি সদ্য স্বামীহারা, তিনি কিন্তু তার ক্ষোভের কথা ফিরহাদ হাকিমের সামনেই জানাচ্ছিলেন নির্দিষ্টভাবে। এইটা কিন্তু খুব স্পষ্টভাবে জানিয়ে রাখা দরকার যে আমি জানি না, আমি কিছুই বুঝি না। এটা স্ট্রিট ফান্ড থেকে শুরু করে নিজের দলের নেতার নিরাপত্তা পর্যন্ত সব জায়গায় এটা চলে। আমরা আলোচনার সময় সকলকে ধন্যবাদ।